হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাজরাজেশ্বরী রানী ভবানীর আজকের পর্বের রিভিউ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই দেখা যাচ্ছে যে রঘুজি ভোসলে তার দলবল নিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, আর তাদের বলছে যে তাদের জমিদারদের মানে নাটোরের রাজাকে বোঝাতে যে তাকে যৌথ দিতে হবে আর তার সামনে সারেন্ডার করতে হবে, আর মুর্শিদাবাদের গোলামি বন্ধ করতে হবে। যতক্ষণ তারা তা বন্ধ না করবে তারা লুটপাট করতে থাকবে। ঠিক তখনই জমিদার আত্মারাম আর তার লোকজন নিয়ে আর ভবানীকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তো ভবানী আত্মারাম সবাই মিলে সেখানে যুদ্ধ করতে থাকে, আর অন্যদিকে কিন্তু রামকান্ত সত্য এরা অন্যভাবে সেখানে পৌঁছে ভিন রাজ্যের শত্রুদের সাথে যুদ্ধ করতে থাকে। রঘুজির দলবল কী করে, ভবানীকে একা পেয়ে তাকে আটক করে আর মানে একটা জাল ফেলে তাকে আটক করে নিয়েছে আর তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, মানে যেই জালে জড়িয়েছে সেই জাল সমেতই ঝুলিয়ে দিয়েছে। ভবানী তো তার বাবা ঠাকুরকে চিৎকার করে করে ডাকছে, আর আত্মারাম বাবু তখন সেখানে এসে বলতে থাকে আমার ভবানী মাকে ছেড়ে দাও। ঠিক তখনই রামকান্ত সেখানে উপস্থিত হয়ে ভবানীকে জাল থেকে মুক্ত করে আর তাকে উদ্ধার করে। তখন কিন্তু ভবানীর হাত থেকে সেই কালাকার রত্ন দিয়ে বানানো লকেটটা কিন্তু পড়ে যায়। এরপর কি হয়, ভবানী আর রামকান্ত দুজনেই কিন্তু ওই শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করে। রামকান্তের বীরত্ব দেখে ভয় পেয়ে রঘুজি ভোসলে তার দলবল নিয়ে পালিয়ে যায়। এরপর আত্মারামকে সেখানে মানে আত্মারাম বাবু সেখানে বিয়েকে আর কি রামকান্তকে সেখানে তরবারি চালাতে দেখে বলছে তোমরা কি সত্যি বণিক? পুরন্দর ঠাকুর তখন বলছে যে এরকম বণিক হয়ে আপনারা মানে তালোয়ারবাজিতে মানে তালোয়ার যে চালাচ্ছেন এতটা পারদর্শী আপনারা তলোয়ার চালানোতে, মানে এটা একটু অবাক করছে, এও কি সম্ভব? সত্য তখন রামকান্তকে দেখিয়ে বলছে উনি আসলে ছদ্মবেশে ছিলেন, উনি হচ্ছেন একজন নাটোরের যুবরাজ স্বয়ং রামকান্ত মৈত্র। ভবানী মনে মনে ভাবে ইনি তো সেই রাজপুরুষ যাকে জঙ্গলে দেখেছিলাম, মা ভবানীর কৃপায় যার সম্পত্তি মানে মানে যার সম্পত্তি তার কাছেই পৌঁছে গেল, ওই যে সেই রত্নটার কথা বলছে। রামকান্ত তখন জমিদার বাবুকে বলছে যে কিছুদিন আগে আমি ছাতিনায় এসেছিলাম, সেখানে দস্যুরা আমার উপরে আক্রমণ করেছিল, আর সেদিন যে আমার প্রাণ রক্ষা করেছিল সে আপনারই মেয়ে ভবানী। আজ ওর যুদ্ধবিদ্যার পারদর্শিতা দেখে আমি নিশ্চিত হলাম যে আমি মানে জানি না যে আমি ওনাকে কি করে কৃতজ্ঞতা জানাবো। আরেকটা কথা বলতে পারি যে যে কোনো দোষী হোক না কেন, সে ভাস্কর পণ্ডিত হোক বা রঘুজিরাও যেই হোক না কেন, আপনাদের কেউই কোনো ক্ষতি করতে পারবে না। নাটোরের রাজপরিবার আপনাদের সুরক্ষাতেই ছিল, আছে এবং আজীবন থাকবে। শুনে জমিদার মশাই, নায়েব মশাই, পুরন্দর ঠাকুররা যুবরাজের জয়ধ্বনি দিতে থাকে। ভবানী মনে মনে বলে মানুষটা সত্যিকারের রাজপুরুষই বটে, একজন যোগ্য রাজপুরুষ। এদিকে দেখা যায় নাটোরের প্রাসাদে দয়ারাম রাজামশাইকে এসে খবর দেয় ভাস্কর পণ্ডিতের দলবল বেলিগ্রাম আক্রমণ করেছিল, তাই সেখান থেকে দর্শনার্থীরা এসে এখানে জড়ো হয়েছে। রাজামশাই বলছেন তাদের ভেতরে ডেকে নিয়ে আসতে বলছেন আর তাদেরকে খাতিরদারি করতে বলছেন, আর তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তিনি দেখবেন। দয়ারাম তখন তাদের ভেতরে ডেকে নিয়ে আসে। দেখা যাচ্ছে তারা তাদের সাথে ফল মূল শাকসবজি মাছ মিষ্টি নিয়ে যুবরাজ রামকান্তের জয়ধ্বনি দিতে দিতে সেখানে এসে প্রবেশ করেছে। রাজামশাই তাদের এই জয়ধ্বনি কেন দিচ্ছে তার কারণ জানতে চাইছেন, আর ভাস্কর পণ্ডিতের অত্যাচারের মাঝে তারা কেমন আছেন এটা জিজ্ঞাসা করছেন। তখন তারা জানাচ্ছে যে ভাস্কর পণ্ডিতের ঔদ্ধত্যের জবাব কাল স্বয়ং আমাদের যুবরাজ দিয়েছেন। শুনে তখন সবাই উপস্থিত সকলে কিন্তু অবাক হয়। তারা জানাচ্ছে যে কাল যখন ভিন রাজ্যের দস্যুরা সকলে মানে এসে ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছিল, লুট করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু তরবারি হাতে যুবরাজ সেখানে উপস্থিত হয়েছিলেন আর আমাদের বাঁচিয়েছিলেন। তাই তার চরণে এইসব আমাদের সামান্য উপহার আমরা দিতে এসেছি। দেবীপ্রসাদ তখন মনে মনে ভাবছে যে বীরত্ব দেখাতে বেলিগ্রাম পর্যন্ত পৌঁছে গেল রামকান্ত, কিন্তু আর দেবীপ্রসাদ মনে মনে এটাও ভাবছে যে এই শত্রু আক্রমণের খবরটা তাকে কে দিল, আর সে ঠিকমতো সময় মতো পৌঁছেও গেল এখানে কিভাবে। এইটা ভাবতে ভাবতে হিংসা একদম জ্বলে পুড়ে যাচ্ছে। এরপর যুবরাজ রামকান্ত আর সত্যনারায়ণ সেখানে কিন্তু উপস্থিত হয়। সবাই উপস্থিত, এরপর একে একে সবাই আর কি তাদের জিজ্ঞাসা করছে যে গতকাল রাতে বেলিগ্রাম গিয়েছিলে শুনলাম, কোথা থেকে খবর পেয়েছিলে যে ওখানে দস্যুদের আক্রমণ হতে পারে? রামকান্ত শুনে কিন্তু চুপ করে মাথা নিচু করে থাকে, আর সত্য মনে মনে ভাবে কি উত্তর দেব। কান্তদাদার ভাবি স্ত্রীকে পরখ করতে ছাতিনা অবধি ছুটে গিয়েছিলাম, এ তো গুরুজনদের সামনে বলা যায় না। এরপর দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলে আচার্য গুরুজি তাদের বলছেন যে কি হলো, উত্তর দাও, চুপ করে আছো কেন? তোমরা বুঝতে পারছো না যে আমরা বিচলিত বোধ করছি?
এই প্রশ্নের উত্তরগুলো না পেলে, কারণ এসব ক্ষেত্রে কিন্তু অনেক কূটনৈতিক চাল কাজ করে, তো এগুলো আমাদের জানা দরকার। এরপর প্রাসাদের একজন প্রহরী দেওয়ান মশাইকে ডেকে রামকান্ত আর সত্যর বেলিগ্রাম পৌঁছানোর আসল কারণটা জানায়। দয়ারাম এটা শুনে কিন্তু খুশি হয়। এরপর রঘুরাজা আচার্যগুরুর কাছে হাত জোর করে বলে, ছোট কুমার আর যুবরাজ বড্ড ক্লান্ত, বীরের মতো যুদ্ধ করে ফিরেছেন ওনারা, তাই ওনাদের এখন বিশ্রাম নেওয়াটাই শ্রেয় হবে। প্রশ্ন উত্তরের জন্য তো অনেক সময় পড়ে রয়েছে। রাজামশাই এরপর রামকান্তকে তার কাছে ডেকে বলে, তুমি আবার প্রমাণ করলে যে তুমি নাটোরের যোগ্য যুবরাজ। আর সত্যকে বলছে, তুমিও যোগ্য বীরের মতোই কাজ করছো। এই বলে তাদের দুজনকে দর্শনার্থীদের হাত থেকে উপহারগুলো স্বীকার করতে বলে, আর তারপর দুজনকে বিশ্রাম নিতে বলেন। এরপরে রামকান্তকে তো সবাই উপহার দিতে এসেছে। রামকান্ত তখন উপহারগুলোর ওরা যে এনেছেন ওদের কাছে সবার কাছে গিয়ে হাত জোর করে বলছেন যে এখানে স্বয়ং যখন রাজামশাই উপস্থিত আছেন, আপনারা আপনাদের আনা উপহারগুলো ওনার চরণে অর্পণ করুন। আমি না হয় সহযোদ্ধা হয়েই রইলাম আপনাদের একজন হয়ে। মনে রাখবেন, যখনই আপনাদের উপরে কোনো বিপদ আসবে, আমি রামকান্ত মৈত্র অবশ্যই উপস্থিত থাকব। আর এটা শুনে কিন্তু সকলেই খুব খুশি হয়, আর রাজামশাই ধন্য ধন্য করতে থাকে। এরপরে সত্য আর রামকান্ত কিন্তু বিশ্রাম নিতে চলে যায়। আর ওদিকে দেবীপ্রসাদ কিন্তু মনে মনে খুব জ্বলছে, যেহেতু রামকান্তদের এতটা প্রশংসা হয়েছে তো নিতে পারছে না ব্যাপারটা। আর ওদিকে যখন ওরা বিশ্রাম নিতে চলে যায় সত্য আর রামকান্ত, সত্য তখন রামকান্তকে বলছে, আজকে কিন্তু দয়ারাম দাদার জন্য বেঁচে গেছি আমরা, জোর বাঁচা। এরপরে সত্যর মা, রামকান্তর মা সবাই কিন্তু সেখানে চলে আসে। এসে জিজ্ঞাসা করছে ওরা কোথায় গিয়েছিল। ইন্দু বৌঠান কিন্তু রামকান্ত আর সত্যকে নিয়ে মজা করতে থাকে। এরপর রামকান্ত সত্য এদের সাথে তো বাড়ির মহিলারা এইভাবে কথা বলছে, মজা করছে, আর বলছে আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না তোমরা কি বলছো। এরপরে সত্য কিন্তু বেশ ঘাবড়ে যায়, দিদিমাকে বলছে, আর দ্বন্দ্বে ফেলো না, আমাদের ব্যাপারে তোমাদের কে কি জানিয়েছে বলো। রামকান্ত তো বুঝতে পেরেছে ধরা পড়ে গেছে, তখন সত্যকে চোখে চোখে ইশারা করছে। দিদিমা তখন দয়ারামকে ডেকে জিজ্ঞাসা করছে, আমার এই দুই নাতি কি করে বেলিগ্রাম পৌঁছলো। ওদিকে ফুল্লরাকে দেখা যাচ্ছে যে আড়াল থেকে তাদের কথাবার্তাগুলো কিন্তু শুনছে। দয়ারাম তখন বাড়ির সমস্ত মহিলাদের সব কথা খুলে বলে। এরপর দেখা যাচ্ছে যে রামকান্ত সত্যর দিকে বারবার করে ইশারা করছে, আর এটা কিন্তু পিসিমা দেখে ফেলেন। আর রামকান্তকে বলছে, সবাই নিশ্চয়ই তোকে নিয়ে গিয়েছিল। পিসিমা বলছে, ভালোই তো হয়েছে, যার সাথে বিয়ে হওয়ার কথা তাকে নিজে গিয়ে দেখে এলো। আর বলে যে এই কথা যাতে পাঁচকান না হয়, এই বলে বাকিদের বারণ করছে। দিদিমা এরপর দয়ারামকে বলছে তাদের বিয়ের ব্যবস্থা করতে, আর রঘু আর রাজারামকে গিয়ে বলতে বলে যে এটা তার সিদ্ধান্ত। দয়ারাম সেই মতো করে শুনে চলে যায়। এরপর রামকান্ত তার ঠাকুমাকে বলছে, আমরা এটুকুই দেখতে গিয়েছিলাম যে নাটোরের রাজরানী হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার সে সম্পূর্ণ দায়িত্বটা নিতে পারবে কিনা। পুরো ঘটনাটাই তো আচার্যগুরুর শোনা দেববাণীতেই হচ্ছে। এই কথা শুনে কান্তর মা তাকে বলছে, কান্তর মা বলছে যে আচার্যগুরুর এই গণনাতে তোমার কি কোনো সন্দেহ আছে নাকি। তখন রামকান্ত বলছে, না না মা, তা কেন হবে। এরপর রামকান্তর মা কিন্তু বকাবকি করছে যে এই কাজটা তার করা উচিত হয়নি। তার ঠাকুমা তাকে খুব ভালোবাসে, তাই তিনি কিছু বলবেন না, কিন্তু ভবিষ্যতে যাতে তিনি এরকম কাজ না করেন। এরপর পিসিমারা কিন্তু কান্তর মাকে চুপ করতে বলছে, এত বকাবকি করিস না। তখন তার মা বলছে, এমনি এমনি তো বলছি না, সবসময় তো ছোট পিসিমা ঈশ্বরী এরা সব বসে আছে আমার কান্তর দোষ ধরার জন্য। সারাক্ষণ আমাকেই শুনতে হয় যে আমার কান্ত শরীরে নাকি রাজরক্ত নেই। বারবার আমাকেই এই এই আশঙ্কাতে থাকতে হয় যে আমার কান্ত যদি একটু দোষ করে তাহলেই ওরা একদম সেই দোষ ধরতে চলে আসবে। এইসব মোটেও আমার ভালো লাগে না, কেঁদে কেঁদে বলতে থাকে কান্তর মা। দিদিমা এরপর তাকে কাঁদতে দেখে বলে যে তুমি হচ্ছ নাটোরের রাজার স্ত্রী, তোমার ছেলে যুবরাজ, তুমি এইভাবে কথায় কথায় ভেঙে পড়লে কি করে চলবে বলো তো। ওদিকে ছাতিনাতে দেখা যাচ্ছে যে ভবানী আর শিবানী জঙ্গলে কলমি শাক তুলতে এসেছে। সেখানে ভবানীর গায়ে একরকম প্রজাপতি বসতে দেখে শিবানী বলছে, প্রজাপতিগুলো যেইভাবে উড়ে এসে বেছে বেছে তোর গায়ে বসছে, এই তোর বিয়ে লাগলো বলে। ভবানী আবারও কিন্তু তার বিয়ের কথা শুনে রেগে যায়, আর তাকে বলছে যে যেটা কি বলেছে তুই জানিস না, যে এত তাড়াতাড়ি আমার বিয়ে না দিতে তুই মুখ পুরি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস। বলছে যে ছাতিনাতে না আমাকে এখনো অনেক দিন সহ্য করতে হবে তোকে, বুঝতে পেরেছিস। তখন শিবানী বলছে, আর যদি সেই রাজপুরুষ ফিরে আসে তখন দেখবি না বুঝি ড্যাব ড্যাব করে, তখন কি তোর মন আর ছাতিনার দিকে পড়ে থাকবে নাকি। ভবানী বলছে, সবসময় এক কথা বলিস না তো, যদি সেটা সত্যি হয়ে যায়। শিবানী হাসতে থাকে তার অবস্থা দেখে। এরপর তারা শাক তুলে ঘরে ফিরছে সন্ধেবেলায়। তখন রাস্তায় যেতে যেতে ভবানী বলছে সে একবার মায়ের থানে যাবে, কথা আছে। এই বলে সে মায়ের থানেও পৌঁছয়, আর সেখানে গিয়ে সাধু বাবার অনুমতি নেয় মায়ের কাছে প্রার্থনা করবার জন্য। আর এরপর মায়ের আরতি প্রার্থনা এসব কিছু শুরু হয়।
আর ভবানী সেই আরতি করতে থাকে, সেটারই অনুমতি নিয়েছিল আর কি সাধু বাবার কাছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।